যে আমার ডাক্তার ছেলের দরকার নেই, আমার ক্রিকেটার ছেলেই ঠিক আছে। আমি যা কিছু এখানে, এটা কিন্তু আমার বাবা মা প্রথমে, আমার মা বাবা, তারপরে আমার স্ত্রী। বিডিএন 71-এর আজকের স্পেশাল এপিসোড খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন একজন স্পেশাল গেস্ট। আসলে তিনি বিভিন্ন নামেই তার পরিচয় করানো যাবে, তবে সবচেয়ে বড় যে পরিচয়, তিনি বাংলাদেশ ক্রিকেটের প্রথম আর যিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার জীবনে কি হবার ইচ্ছে ছিল? আমার জীবনে অনেস্টলি স্পিকিং, আমার মার ইচ্ছা পূরণের জন্য ডাক্তার হওয়ার কথা ছিল। যখন আমি ঢাকা কলেজ থেকে পাস করলাম, ম্যাট্রিক পাস, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনই কিন্তু আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি, করাচি যাই। একটা বাচ্চা ছেলে, তখন এটা ব্যানার হেডিং হয়েছিল যে স্কুল বয় মেক্স ইট। মানে আমি তখন স্কুলে পড়ি, সেন্ট মেরিজ স্কুল, আমেরিকান স্কুল। তো আমার স্বপ্নটা ছিল ক্রিকেটটাকে আমি ক্রিকেটার হানিফ মোহাম্মদের মতো পাবো। আমার আইডল ছিল হানিফ মোহাম্মদ, পাকিস্তানের সেই কিংবদন্তি ক্রিকেটার। সে ওয়েস্ট ইন্ডিজে 337 রান করে 16 ঘন্টা ব্যাটিং করে সব খেলা। বাস্কেটবল তো কথাই নাই ওরকম, কারণ আমেরিকান স্কুলে তো বাস্কেটবল। কিন্তু আমি সব খেলাগুলো আস্তে আস্তে কমিয়ে দিলাম, শুধু টেবিল টেনিসে আমি থাকলাম। টেবিল টেনিসের সাথে ক্রিকেটের ব্যাটিংয়ের চোখের আইসাইডের একটা করা যায়, হ্যাঁ, ফুটওয়ার্ক, আইসাইড, এগুলি একটা ওই জন্যই আমি বলবো যে ক্রিকেটটাই হয়তো আমি স্বপ্নে বা আমার ছিল যে একটা বড় ক্রিকেটার হানিফ মোহাম্মদের মতন হবে, এরকম একটা কিছু। আমাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে নিয়ম অনুযায়ী যে আপনি এই প্রফেশনে কিভাবে এসছেন, কিন্তু যেহেতু আপনি একজন ক্রিকেটারই ছিলেন, তারপর আমি এটা জিজ্ঞাসা করতে চাই যে আসলে এই যে ক্রিকেটার হলেন আপনার পুরো ক্যারিয়ার জুড়ে, মানে কোনো জায়গায় কোনো আক্ষেপ কিংবা কোনো অপ্রাপ্তির জায়গা কি রয়েছিল পুরো ক্যারিয়ার জুড়ে? আক্ষেপ নাই, অপ্রাপ্তি আছে। ক্রিকেটের টার্নিং পয়েন্ট বলতে পারেন, অবশ্যই টার্নিং পয়েন্ট। আমরা ছেড়ে দিতাম, আমরা সবাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম। কেউ আজকে হয়তো সচিব হইতাম, কেউ ইঞ্জিনিয়ার হইতাম, বড় বড় অনেক কিছু হইতে পারতাম। বাট আমরা ওই খেলায় স্যাক্রিফাইস করছি, কম্প্রোমাইজ করছি পড়াশোনার সাথে। খেলাতে এত সময় দিয়ে দিয়েছে ওইখানে। তো সেই ওইটা আক্ষেপ না, ওইটা হলো কি বলছিলেন, প্রাপ্তি অপ্রাপ্তি। ওইখানেই হলো আমাদের প্রাপ্তি। আজকের ক্রিকেট কোথায় আছে, ওইটাই এখন আমাদের প্রাপ্তি। আর আক্ষেপটা হলো ওই জায়গায় যে যা স্বপ্ন দেখেছিলাম, যেই জায়গায় থাকবো এত বছর পরে এসে, সেই জায়গায় ক্রিকেটটা নাই। তৃতীয় প্রশ্ন আপনার জন্য, সেটা হচ্ছে প্রথম ক্রিকেট খেলে আপনি কত টাকা পেয়েছিলেন ক্যারিয়ারের একেবারে প্রথম ক্রিকেট খেলে? 4 আনা করে আমার মা টাকা দিত আমাকে, পয়সা 4 আনা। তখন একটা 4 আনা দিয়ে 10 4 কোণে একটা 2 আনার কয়েন ছিল। আমাদের পুরন ঢাকায় বড় হয়েছি, ওখান থেকে হেঁটে সদরঘাটে আসতাম, ফরাজগঞ্জ থেকে হেঁটে হেঁটে। ওখানে মুড়ির টিন বাস ছিল, ওই মুড়ির টিন বাসে উঠে 2 আনা দিয়ে এসে গুলিস্তানে যে ওখানে রেল লাইন ছিল, ফুলবাড়ি তখন রেলওয়ে স্টেশন, ওইখানে এসে নেমে হাঁটতে হাঁটতে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসতাম, ওখানে প্র্যাকটিস করতে। এবং আউটার স্টেডিয়াম, তখন আউটার স্টেডিয়াম হকি স্টেডিয়াম হয়নি, খোলা মাঠ, 4টা মাঠ ছিল ওইখানে। এই প্র্যাকটিস আবার ওই 2 আনা দিয়ে আবার যাইতাম। আর বিভিন্ন ক্লাবে যখন আমি সুযোগ পাইলাম, সুযোগটাই এলো আমাদের কাছে ছিল টাকা, সুযোগ এটা পাইছি। ওই ভালো একটা লাঞ্চ খাবো, রেক্সের বা একটা ইসেটার পরাটা কাবাব, ওইটাই ছিল আমাদের ইনসেন্টিভ। মুস্তাক, শহীদ মুস্তাক, সে কিন্তু আমাকে হাতে ধরে নিয়ে শিখলাম। 500 টাকা দিছিল তখন। আমার গর্ব লাগে আজকে, আমার মা বাড়ি ছিল না, আব্বার মাটি হইতে হবে। তখন টাকার গুরুত্ব ছিল, টাকার ওজন ছিল। জুরাইনের কবরস্থানে কবর কিনলাম, ওই 500 টাকাই দিয়েই আমার বাবার কবরটা আমি দিতে পারছিলাম, ওই ক্রিকেটের টাকা দিয়ে। ওই 500 টাকাটা আমার কাছে কিন্তু অনেকই। আমাদের চতুর্থ কোশ্চেন, যে আপনার জীবন থেকে কোনো কিছু হারিয়ে গিয়েছে কিনা যেটি আপনি আবার পুনরায় ফিরে পেতে চান? আমার জীবন থেকে আমি মনে করি না কিছু ওইভাবে হারাইছে। তবে আমি যখন ওইভাবে ক্রিকেট দাপটের সঙ্গে খেলতেছি, তখন যে আমার আব্বা বেঁচে থাকতেন 80-র দশকটায়, তিনি সবচেয়ে খুশি হইতেন। কারণ উনি আমার অগোচরে উনি মাঠে এসে খেলা দেখতেন। বাড়িতে ফিরে যাওয়ার পরে বলতেন যে তুমি ওই শটটা খেললা কেন? আমি কি ওই শট খেললাম মানে আমি আউটে গেছিলাম, ড্রাইভ করতে যাই, স্লিপে ক্যাচ হয়েছে। উনি ওটা না খেললেই পারতাম। তার মানে উনি খেলা দেখেছেন,
উনি কোথায় বসে রেখেছেন আমি জানি না। তো এরকম এরকম বহুত ঘটনা আছে। তো ওই জিনিসগুলো আমাকে এখন সামনে আসে। বা যদি বেঁচে থাকতেন আর আমার নাতিকেও যদি দেখতে পারতেন, আমার বড় ছেলে ন্যাশনাল টিমে খেলছে, বাপ্পাটা দুজনে একসাথে, তাহলে তো তার আবার আরো খুশি হইতে পারত। আর আমার মা তো দেখেছিনি, অলওয়েজ এনকারেজ করতেন আমাদের। ওকে স্যার, পঞ্চম প্রশ্ন হচ্ছে তরুণ যে ক্রিকেটাররা আসছে তাদের জন্য আপনার উপদেশ কি কি থাকবে? উপদেশ ইজ ভেরি সিম্পল, খেলাটাকে ভালোবাসতে হবে, লাভ অ্যান্ড রেসপেক্ট। সেটা আমাদের সাংসারিক জীবনেও, বৈবাহিক জীবনেও ভালোবাসা থাকতে হবে, স্ত্রীর প্রতি স্ত্রী ভালোবাসা থাকতে হবে হাজবেন্ডের প্রতি। এই দুই জায়গায় যদি না মিলে, আজকে আমি যা কিছু হয়েছি, আমি যা কিছু এখানে, এটা কিন্তু আমার বাবা মা প্রথমে, আমার মা বাবা, তারপরে আমার স্ত্রী। যে আমি এখনকার দিনে আমি কিন্তু দেখতে পাই এই প্রজন্মরা খুব কুইক সব কিছু পেতে চায়। এটা হবে না। ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স, ধৈর্য থাকতে হবে, এবং ধৈর্য থাকলে মেওয়া ফলবেই, এটা আসবেই। স্যার, ষষ্ঠ প্রশ্ন হচ্ছে আমরা সবসময় যে ব্যক্তির ইন্টারভিউ নিয়ে ওনার প্রফেশন রিলেট করি, তো আপনি যেহেতু ক্রিকেটের মানুষ, ষষ্ঠ প্রশ্নটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর যে পাকিস্তানে অনুষ্ঠিত হবে, সেখানে আসলে বাংলাদেশকে আপনার টুর্নামেন্টের কোন আমি সেমিফাইনাল পর্যন্ত দেখি, ওইটুকু পর্যন্ত আমি স্বপ্ন দেখি। আপনার কাছে যদি আলাউদ্দিনের স্যার আসে বা হাতে পান, সেখানে আপনি 3টি ইচ্ছে পূরণ করতে পারবেন, কোন কোন 3টি ইচ্ছে পূরণ করবেন? প্রথম ইচ্ছে হলো বাংলাদেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক ক্রিকেটে, শুধু খালি 50 ওভারের ওয়ার্ল্ড কাপ না, 3টা ভার্সনের ওয়ার্ল্ড কাপে, এটা যাবো একটা ইচ্ছে। তারপরে যাবো তুমি বাংলাদেশে ক্রিকেট অবকাঠামো সঙ্গে ফুটবল অন্যান্য খেলার এমন তৈরি করে দাও যেন আমরা ছেলেমেয়েরা ওই অবকাঠামোর ভর করে যেন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। ফ্যান্টাস্টিক। থার্ড স্যার? থার্ডটা হলো যে আমাদের দেশের আমরা যেন আমাদের মা বাবাকে সবসময় ভালোবাসি, খেয়াল করি। স্যার, আমাদের অষ্টম এবং সর্বশেষ প্রশ্ন করে থাকি আমরা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কারণ এই প্রশ্নটা আপনি ক্রিকেটীয় ভাবেও আপনি দিতে পারেন, যে আপনার ক্রিকেট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ক্রিকেট নিয়ে আমার ভবিষ্যৎ, আমার ব্যক্তি পরিকল্পনার বয়স আমার এখন নাই, বাট আমি কিন্তু একটা খুব ভালো জায়গায় অবস্থান করতেছি ক্রিকেট বোর্ডে। আমি চিফ ম্যাচ রেফারি, জানিস, এবং আমি চাচ্ছি আমাদের এই ক্রিকেট ম্যাচ রেফারি ডিপার্টমেন্ট, আম্পায়ার ডিপার্টমেন্ট, খেলোয়াড়রা এই জায়গায় যদি আমি কোনো রকমের কাজ করার সুযোগ পাই আরো বড়ভাবে এবং স্বাধীনভাবে, সেটাই আমার স্বপ্ন। এবং আমি ওখানে আমি বিশ্বাস করি আমি অনেক কিছু করতে পারবো। ধন্যবাদ স্যার আমাদের বিশেষ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।